গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ক্যাশ বুক বা নগদান বই নিয়ে আলোচনা করব। ক্লাস 11 তোমাদের সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড চ্যাপ্টার। ওকে, দেখো, ক্যাশ বুক বা নগদান হিসাব বই বলতে আমরা বুঝি সাধারণত যে যে সমস্ত লেনদেনগুলো নগদে সংগঠিত হয়ে থাকে সেগুলোকে আমরা প্রথম যে হিসাবের বইয়ে লিপিবদ্ধ করি তাকে আমরা ক্যাশ বুক বলি। ওকে, অর্থাৎ কোনো লেনদেন, অর্থনৈতিক লেনদেন নগদে সংগঠিত হলেই আমরা তাকে প্রথম যে বই হিসাবে লিপিবদ্ধ করি ডেট তারিখ অনুযায়ী, তাকে আমরা বলছি ক্যাশ বুক। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো প্রতিষ্ঠানের যাবতীয় নগদ লেনদেন অনেক বেশি সংগঠিত হয়ে থাকে, তার জন্য এই হিসাব বইটা আমরা তৈরি করি। এটার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেখো, ক্যাশবুক মানে বুঝতে পারছো লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমরা লিখছি, সুতরাং এটা এক ধরনের জার্নাল বুক হিসেবেও আমরা একে ট্রিট করতে পারি, যাকে আমরা মানে পরবর্তীতে আবার এর প্রকৃতিটা জার্নালের থেকে কিছুটা আলাদা, কেননা এর ডেবিট এবং ক্রেডিট দুটো সাইড থাকে, যার জন্য আমরা একে লেজার অ্যাকাউন্টও বলতে পারি। আবার এর অন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমরা কোনো লেনদেন সংগঠিত হলে তার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে থাকি, অর্থাৎ ন্যারেশন লিখে থাকি। এখানে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড আলাদা দুটো দিক থাকে। জার্নাল এরকম কোনো ব্যাপার থাকে না। তো যাই হোক, ক্যাশবুকে আমরা আবার নগদ জের কত থাকলো ব্যালেন্স সেটা আমরা নির্ণয় করতে পারি, জার্নালে থাকে না। তো সুতরাং বুঝতে পারছো যে ক্যাশবুক একটা আলাদা বৈশিষ্ট্যযুক্ত একটা হিসাব বই, যেখানে আমরা জার্নাল এবং লেজারের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখে থাকি যেগুলো রয়েছে, যার জন্য আমরা এক কথায় ক্যাশবুককে জার্নালাইজড লেজার বলে থাকি, অর্থাৎ জাবেদায়িত খতিয়ান বলা হয়। তো যাই হোক, এরকম থিওরিগুলো কচকচানি রয়েছে, যেখানে তোমরা হয়তো থিওরি ভালো করে যখন পড়বে তখন ক্লিয়ার হবে না, কিন্তু যখন তোমরা প্র্যাকটিক্যাল প্রবলেম করবে তখন তোমাদের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হবে। তো আমরা এখানে জার্নাল বা লেজারের সঙ্গে ক্যাশ বইয়ের কী পার্থক্য, ক্যাশ বইকে জার্নাল বই বলা হবে না লেজার বলা হবে, না জার্নাল এবং লেজার বোথ বলা হবে, ক্যাশ বইয়ের কী কী ফাংশন আছে, কার্যাবলী কী কী, এবং ক্যাশ বইয়ের বৈশিষ্ট্য কী কী, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা থিওরিতে একটু পড়ে নেব। তোমাদের কাছে যে টেক্সট বই থাকুক না কেন, সাঁতরা হোক বা ছায়া প্রকাশনী হোক অথবা রবীন্দ্র লাইব্রেরির, তো তোমরা সেগুলো আগে থিওরিটা একটু ভালো করে পড়বে। তো বুঝতে পারছো যে আমরা ক্যাশবুক মানে একটা গুরুত্বপূর্ণ হিসাবের বই, যেখানে নগদে যে লেনদেনগুলো সংগঠিত হয় সেগুলোর আমরা হিসাব রেখে থাকি। সুতরাং কোনো প্রতিষ্ঠানের আর্থিক তছরূপ যাতে এখানে না হয় তার ব্যবস্থা থাকে, প্রতিষ্ঠানের কোনো হিসাবে ভুল ত্রুটি যাতে না হয় তার ব্যবস্থা থাকে ক্যাশবুকের মাধ্যমে। আমরা ক্যাশবুকের মাধ্যমে যখন খুশি আমাদের নগদ অর্থের জের কত, ব্যালেন্স কত সেটা আমরা জানতে পারি, এবং নগদ লেনদেনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। এখান থেকে আমরা নগদ ব্যালেন্স বার করে ট্রায়াল ব্যালেন্সে সেটাকে পোস্টিং করে হিসাবের ভুল ঠিক নির্ণয় করতে পারি। তো সুতরাং এগুলো সমস্ত কিছু সুবিধা আমরা ক্যাশ বই থেকে পেয়ে থাকি, ক্যাশবুক থেকে পেয়ে থাকি। সুতরাং যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি আবার রিপিটেডলি বলছি, ক্যাশবুক একটা অত্যন্ত ভাইটাল অ্যাকাউন্ট হিসাব, যেটা আমরা জার্নাল এবং লেজার একসঙ্গে করার ফলে এখানে আমাদের কাজও কিছুটা সংক্ষিপ্ত হয়, অর্থাৎ জার্নাল এবং লেজার আলাদা আলাদা করে করতে হয় না, জার্নালে ক্যাশ অ্যাকাউন্টের থেকে সেখান থেকে লেজারে আলাদা ক্যাশ অ্যাকাউন্ট করতে হয় না। তো এই সুবিধাগুলো আমরা ক্যাশবুক থেকে পেয়ে থাকি। তো সুতরাং তোমরা এখানে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে, মিনিং অফ ক্যাশবুক, ফাংশন অফ ক্যাশবুক, ফিচার্স অফ ক্যাশবুক, ইউটিলিটি অফ ক্যাশবুক, এগুলো সব পড়বে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা রিলেটেড ব্যাংক সম্বন্ধেও একটুখানি আলোচনা করব, যে ব্যাংক অ্যাকাউন্ট কাকে বলে। বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেমন ধরো সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, রেকারিং অ্যাকাউন্ট ইত্যাদি। এবং ব্যাংকে আমরা যখন কোনো অ্যাকাউন্ট খুলে থাকি তার জন্য আমাদেরকে একটা পাসবুক দেওয়া হয়। ব্যাংক আমাদেরকে প্রত্যেকটা মানে অ্যাকাউন্ট হোল্ডারকে একটা পাসবুক দিয়ে থাকে, যেখানে ব্যাংক সেখানে এন্ট্রি করে তাদের ওই ব্যাংকের সঙ্গে ওই ব্যক্তির কত টাকা কি লেনদেন হচ্ছে না হচ্ছে সেগুলো ব্যাংক এন্ট্রি করে। তো পাসবুক সম্বন্ধেও আমাদের একটু ধারণা এখান থেকে তৈরি হবে। এবং ব্যাংকের মাধ্যমে যে নগদ লেনদেনগুলো আমরা করে থাকি সেগুলোও কিন্তু আমরা ক্যাশবুকে এন্ট্রি করব, যদি আমাদের ক্যাশবুকটা দুঘড়া বা ডাবল কালাম ক্যাশবুক হয়ে থাকে। ঠিক আছে, তো ক্যাশবুকের বিভিন্ন ভাগ আছে, বুঝতে পারছো, যে সিঙ্গেল কালাম ক্যাশবুক, ডাবল কালাম ক্যাশবুক, ট্রিপল কালাম ক্যাশবুক। হ্যাঁ, তো এছাড়া ক্যাশবুকের আমরা আর একটা ছোট ছোট খরচ, খুচরো খরচ যেগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা পেটি ক্যাশবুক বলে থাকি, সেগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব।
তো যাই হোক, তোমরা এগুলো একটু পড়বে। সিঙ্গেল কালাম ক্যাশবুক নাম শুনেই বুঝতে পারছো যে এখানে একটাই মাত্র কালাম, অর্থাৎ অ্যামাউন্টের ঘর একটাই থাকবে, যেখানে শুধুমাত্র নগদে যে লেনদেনগুলো সংগঠিত হবে, আয় বা ব্যয়, সেগুলোকে আমরা লিপিবদ্ধ করব। ডাবল কালাম ক্যাশবুকে আমরা নগদে এবং ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকের মাধ্যমে এবং ক্যাশের মাধ্যমে বা নগদ টাকার মাধ্যমে যে লেনদেনগুলো হবে সেগুলোকে আমরা এখানে লিপিবদ্ধ করব। তাই যেহেতু এখানে ক্যাশ কালাম এবং ব্যাংক কালাম আলাদা আলাদা দুটো ঘর থাকে, তাই আমরা একে ডাবল কালাম ক্যাশবুক বলছি, ঠিক আছে। আর ট্রিপল কালামের ক্ষেত্রে আমরা সাধারণত ক্যাশ, ব্যাংক এবং ডিসকাউন্ট এই তিনটে অ্যাকাউন্টের হিসাব করে থাকি, যার জন্য একে আমরা ট্রিপল কালাম ক্যাশবুক বলি বা ট্রেভেল কালাম ক্যাশবুকও বলা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ক্যাশবুক চ্যাপ্টারের থিওরি, আমি খুব জিস্ট করে বললাম। নেক্সট আমরা একটা এক্সাম্পল নেব। প্রথমে সিঙ্গেল কালাম ক্যাশবুক কিভাবে আমরা তৈরি করব, অর্থাৎ একটা এক্সাম্পল নেব, সেখান থেকে আমরা একটা সিঙ্গেল কালাম ক্যাশবুক তৈরি করব। ওকে, দেখো আমরা একটা ইলাস্ট্রেশন নিয়েছি। এন্টার দ্য ফলোইং ট্রানজ্যাকশনস ইন সিম্পল ক্যাশবুক। এপ্রিল 24 1 তারিখে অশোক স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 50,000, পারচেস গুডস ফর ক্যাশ 15,000, পেড রেন্ট টু রাম 2,500, সোল গুডস টু দিনেশ ফর ক্যাশ 20,000, ওপেন্ড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ক্যাশ 5,000, পারচেস ফার্নিচার 14,500, সোল গুডস টু মোহন অন ক্রেডিট 7,000, রিসিভড ক্যাশ ফ্রম মোহন 4,000, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাঙ্ক 2,000, উইথড্র ফর পার্সোনাল ইউজ 1,500, রিসিভড কমিশন 500, পারচেস গুডস অন ক্রেডিট ফ্রম মিস্টার শর্মা 22,000, পেড ক্যাশ টু মিস্টার শর্মা 20,000, পেড স্যালারি টু অফিস স্টাফ 8,000। তো এখান থেকে আমরা একটা সিঙ্গেল কালাম ক্যাশবুক তৈরি করব। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যাই হোক, তো এখন আমরা হাতে কলমে শিখব কিভাবে আমরা ক্যাশবুক করব। এবার প্রথমেই আমরা দেখে নিই ক্যাশবুকের ছকটা কেমন। ওকে, দেখো হেডিংটা তোমরা তো শিখে গেছো এতদিন নিশ্চয়ই। ইন দ্য বুকস অফ অশোক, ইন দ্য বুকস অফ অর্থাৎ যার অ্যাকাউন্টে আমরা হিসাব করব সেটা প্রথমে লিখতে হয়, ইন দ্য বুকস অফ, এবং তার নিচে লিখলাম ক্যাশবুক, ব্র্যাকেটে লিখেছি সিঙ্গেল কালাম। ওকে, বাঁ দিকে ডেবিট এবং ডান দিকে ক্রেডিট। দেখো ক্যাশবুকে আমরা থিওরিতেই আলোচনা করলাম যে এখানে জার্নাল এবং লেজারের দুটো বৈশিষ্ট্যই আমরা দেখতে পাই, যার জন্য একে আমরা জার্নালাইজড লেজার বলে থাকি। ওকে, তো এর প্রোফর্মাটা ছকটা এরকম হচ্ছে। দেখো বাঁ দিকে ডেবিট সাইডে আমরা ডেট, পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, অর্থাৎ নগদে যে লেনদেনগুলো সংগঠিত হবে তার জন্য যে ভাউচার রিসিপ্ট বা পেমেন্ট ভাউচার দেওয়া হবে তার নাম্বার লেখার একটা কালাম থাকছে। যদিও আমাদের প্রবলেমে কোনো নাম্বার দেওয়া থাকবে না, তাই এখানে আমরা কোনো নাম্বার লিখব না। তারপরে ধরো লেজার ফোলিও, অ্যামাউন্ট, নিচে রুপিস, এটা হলো বাঁ দিক, অর্থাৎ যেটা হচ্ছে ক্যাশ বইয়ের বা ক্যাশ অ্যাকাউন্টও বলতে পারো, তার জমার দিক যে সমস্ত টাকা জমা পড়বে তাদেরকে আমরা এই সাইডে লিখব। তাহলে কি থাকছে, ডেবিট বাঁ দিকের কর্নারে, তার নিচে ডেট, পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, লেজার ফোলিও, অ্যামাউন্ট, রুপিস। ওকে, যেহেতু সিঙ্গেল কালাম সুতরাং এখানে অ্যামাউন্টের একটাই ঘর থাকবে। যখন আমরা ডাবল কালাম ক্যাশবুক করব তখন অ্যামাউন্টের ঘর দুটো থাকবে, একটাতে ক্যাশ অ্যাকাউন্ট হবে, একটাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যখন আমরা ট্রিপল কালাম ক্যাশবুক করব তখন তিনটে অ্যামাউন্টের কালাম থাকবে, একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট, একটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর একটা হবে ডিসকাউন্ট অ্যাকাউন্ট। ওকে, এবার দেখা গেলো ডেবিট সাইড এটা হলো, ক্রেডিট সাইডটা দেখো ঠিক সেম, ডেট, পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, লেজার ফোলিও এবং অ্যামাউন্ট। ওকে, তাহলে এবার আমাদের যে প্রবলেমটা ছিল সেটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। হ্যাঁ, তাহলেই আমরা অঙ্কগুলো বুঝতে পারবো। দেখো প্রথম ছিল যে অশোক স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। অশোক স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, তাহলে এখানে আমাদের কি হবে এন্ট্রিটা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই তো। আমরা জার্নাল এখানে কি করি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা আমরা লিখলাম কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, দেখো 1/4/2024 ডেট লিখলাম, দিয়ে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে আমরা কিন্তু ন্যারেশন লিখব, যেহেতু আমরা বললাম যে ক্যাশবুক জার্নালাইজড লেজার, সেই জন্য আমরা কিন্তু ন্যারেশন লিখবো। এটা যদি লেজার হতো তাহলে কিন্তু কোনো ন্যারেশন লিখতাম না। সুতরাং তোমরা এখানে বুঝতে পারছো যে ডিফারেন্স এবং মিল কোথায় আছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে মিল আছে, কোন কোন ক্ষেত্রে অমিল আছে। এবং যেহেতু মানে লেজার এবং জার্নালের মিশ্রিত একটা কার্যকলাপ ক্যাশবুক, তাই এর ফলে আমাদের এটা সম্বন্ধে ক্লিয়ার হবে কনসেপ্ট। দেখো আমরা কি করলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট এই লিখে যদি ছেড়ে দিতাম তাহলে এটা হয়ে যেত লেজার অ্যাকাউন্ট, কিন্তু আমরা নিচে আবার কি করছি, ন্যারেশন লিখছি, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। ওকে, যেহেতু এই জার্নালগুলো, এই এন্ট্রিগুলো আর অন্য কোথাও প্রাথমিকভাবে লেখা হবে না, সেই জন্য আমরা এখানে ন্যারেশনটা লিখে রাখছি, যাতে আমরা পরে বুঝতে পারি যে এই
লেনদেনটা কি সংক্রান্ত ঘটেছিল। দেখো আমরা অ্যামাউন্টের ঘরে এখানে 50,000 টাকা লিখলাম, তাহলে প্রথম এন্ট্রিটা আমাদের হয়ে গেল। সেকেন্ড এন্ট্রিতে কি আছে আমরা দেখে নিই। সেকেন্ড এন্ট্রিতে দেখো আছে আমাদের পারচেজ গুডস ফর ক্যাশ। তো এবার তোমরা বুঝতেই পারছো পারচেজ গুডস ফর ক্যাশ মানে কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাই না? তাহলে আমরা এটাকে কিভাবে এন্ট্রি করব, এখানে এখানে আমরা ডেবিট সাইডে না লিখে লিখব, যেহেতু পারচেজ অ্যাকাউন্ট এখানে ডেবিট হচ্ছে, এবং তাকে আমরা কিভাবে লিখছি, বাই পারচেজ অ্যাকাউন্ট, তাই না? বাই পারচেজ অ্যাকাউন্ট হিসেবে আমরা লিখছি যে বাই পারচেজ অ্যাকাউন্ট, নিচে লিখে দিচ্ছি ন্যারেশন, দেখো বিং গুড পারচেস। ওকে, আমি খুব ছোট করে ন্যারেশনগুলো লিখেছি, বিং গুডস পারচেস, এবং কত তারিখে ডেট দিয়েছি 4/4/2024। ওকে, এবং অ্যামাউন্টের ঘরে 15,000 টাকা। সুতরাং সেকেন্ড এন্ট্রিটা হয়ে গেল। এরপরে দেখো আছে পেড রেন্ট টু রাম অ্যাকাউন্ট। মানে এটা কি হবে বলো, পেড রেন্ট টু রাম মানে হচ্ছে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, তো সুতরাং রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে এটার আমরা এন্ট্রি কীভাবে করব বুঝতেই পারছো। আমরা ক্রেডিট সাইডে, এটা খরচ, মাথায় রাখবে ক্যাশবুকের হচ্ছে, ক্যাশবুকের ডান দিকটা হচ্ছে খরচের দিক, এটা হচ্ছে ডান দিক মানে ক্রেডিট সাইড, এটা হচ্ছে খরচের দিক। যত নগদে খরচ হবে সেগুলোকে আমরা এখানে লিখব। পারচেস কিনেছি, ক্রয় করেছি, খরচ হয়েছে, এখানে লিখেছি বাই পারচেস অ্যাকাউন্ট। তাহলে রেন্ট দিয়েছি মানে খরচ হচ্ছে, তাহলে হবে বাই রেন্ট অ্যাকাউন্ট। এবার ন্যারেশন কি লিখছি, বিং রেন্ট পেড, সংক্ষেপে 2,500 টাকা, ডেট 9/4/2024। ওকে, আর বললাম কি বাঁ দিকটা হচ্ছে জমার দিক, যত আয় হবে মানে যেগুলো আমরা টাকা পাবো সেগুলোকে আমরা বাঁ দিকে লিখবো। তাহলে নেক্সট এন্ট্রি আমাদের কি আছে, সোল্ড গুডস টু ডিনেস ফর ক্যাশ, যেহেতু ক্যাশে বিক্রি করা হয়েছে তাহলে আমরা লিখবো কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট বিং গুডস সোল্ডস ফর ক্যাশ, লিখে দিলাম, দিয়ে 20,000 টাকা জমার দিকে দেখিয়ে দিলাম 12/4/2024 তারিখে, তাই না? এবং দেখো এরপরে যে এন্ট্রিগুলো আছে তোমরা দেখলে বুঝতে পারবে যে ওপেন্ড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ক্যাশ, ওপেন্ড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ক্যাশ, এখানে তাহলে কি হবে, এখানে জার্নালটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাই না? তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ওপেন এ ব্যাঙ্ক করছি আমরা, তাই না? তাহলে এখানে ডেবিট হবে, তাহলে আমরা কোথায় লিখবো, তাহলে আমরা ব্যাঙ্ক বাই ব্যাঙ্ক বলে এখানে লিখবো বিং ওপেন্ড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, এখানে তাহলে কি খরচ হচ্ছে, অবশ্যই তোমার ক্যাশে যে টাকাটা আছে সেটা খরচ হয়ে কোথায় যাচ্ছে, ব্যাঙ্কে গিয়ে জমা হচ্ছে, তাহলে ব্যাঙ্ক এখানে ডেবিট হচ্ছে, সেই জন্য আমরা বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখে এখানে 5,000 টাকা লিখলাম, যে ক্যাশের দিকে খরচের দিকে লিখলাম। ওকে, কেননা ক্যাশে টাকাটা নেই, আমার ব্যাঙ্কে গিয়ে জমা হয়েছে টাকাটা। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এরপরে নেক্সট এন্ট্রি আছে দেখো পারচেস ফার্নিচার অ্যাকাউন্ট। পারচেস ফার্নিচার মানে এখানে কিন্তু পারচেস অ্যাকাউন্ট হবে না ডেবিট, কি হবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে। তাহলে দেখো এখানে আমরা বাই ফার্নিচার অ্যাকাউন্ট লিখেছি, ন্যারেশন লিখেছি বিং ফার্নিচার পারচেসড বলে আমরা 14,500 টাকা আমরা ক্রেডিট সাইডে দেখিয়েছি, ঠিক আছে? তো এটাও খরচ যেহেতু, সুতরাং খরচের দিকে দেখিয়েছি। এরপরে দেখো সোল্ড গুডস টু মোহন অন ক্রেডিট, এরপরের যে এন্ট্রিটা আছে টু সোল্ড গুডস টু মোহন অন ক্রেডিট, এটা কি হবে, দেখো ক্রেডিটে সেল করছে মোহনকে, সুতরাং এটা কিন্তু আমাদের ক্যাশ বুকে আসবে না, এটা কোথায় আসবে, সেলস বুকে এবং সেলস অ্যাকাউন্টে যাবে। ওকে, সুতরাং এটা আমরা এখানে দেখাবো না, এই এন্ট্রিটা আমাদের এখানে হবে না, ঠিক আছে? এন্ট্রি কি আছে দেখে নিই আমরা। নেক্সট এন্ট্রি আছে দেখো রিসিভ ক্যাশ ফ্রম মোহন, এবার মোহনের কাছ থেকে টাকা পাচ্ছি, এটা কিন্তু টাকা যখন পাচ্ছি তখন আমরা কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মোহন অ্যাকাউন্ট বলে বিং ক্যাশ রিসিভড বলে 4,000 টাকা পেয়েছি আমরা, সেটা এখানে জমার দিকে দেখাবো, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো উইথড্র ক্যাশ ফ্রম ব্যাঙ্ক, ব্যাঙ্ক থেকে আমরা টাকা তুলছি, পার্সোনাল পারপাস না অফিস পারপাস বলা নেই, আমরা ধরে নেবো এটা পার্সোনাল পারপাস নয়, অফিসের কাজে আমি ব্যাঙ্ক থেকে টাকা তুলেছি বা মানে ব্যবসার কাজে টাকা তুলেছি, সুতরাং এটাকে আমরা কি করব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, অর্থাৎ আমার হাতে টাকা এসছে, টাকা নিয়ে এসছি ব্যবসার কাজে, ন্যারেশন লিখেছি বিং ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক। ওকে, 2,000 টাকা জমার দিকে দেখালাম। এর পরের এন্ট্রি কি আছে দেখো উইথড্র ফর পার্সোনাল ইউজ, ঠিক একটু আগে যেটা বললাম তার উল্টোটা, অর্থাৎ উইথড্র ফর পার্সোনাল ইউজটা আমরা জানি ড্রয়িং, সুতরাং এটা খরচ, আমরা ক্যাশবুকের ক্রেডিট সাইডে বাই ড্রয়িং অ্যাকাউন্ট বলে লিখেছি বিং ক্যাশ ড্রিউ ফর পার্সোনাল ইউজ বলে 1,500 টাকা খরচের দিকে দেখিয়েছি।
এরপরে দেখো আছে রিসিভ কমিশন রিসিভ করেছি, সুতরাং এটা জমার দিকে হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভড বলে আমি 500 টাকা দেখিয়েছি, বিং কমিশন রিসিভড ইন ক্যাশ ন্যারেশনে লিখেছি 28 তারিখে। ওকে, নেক্সট এন্ট্রি কী আছে দেখো, পারচেস গুডস অন ক্রেডিট ফ্রম মিস্টার শর্মার কাছ থেকে কিসে আমি করেছি, ধারে। তাহলে ক্যাশবুকে এটা কখনোই আসবে না, কেননা এটা নগদ লেনদেন নয়, ধারে লেনদেন, তাই না? তাহলে সুতরাং এটা ক্যাশবুকে আসছে না। নেক্সট এন্ট্রি আমাদের কি বলেছে যে পেড ক্যাশ টু শর্মা, যখন ক্যাশ শর্মাকে দেওয়া হচ্ছে তখন এটা অবশ্যই আমাদের ক্যাশবুকে এন্ট্রি করতে হবে। এবং সেটা আমরা কোথায় দেখো, এটাকে আমরা খরচের দিকে যখন টাকা দিচ্ছি ক্যাশবুকের খরচের সাইডে বাই শর্মা অ্যাকাউন্ট বলে বিং ক্যাশ পেড বলে আমরা লিখছি, বাই শর্মা অ্যাকাউন্ট বিং ক্যাশ পেড কত টাকা, 20,000 টাকা। ওকে, তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল খরচের দিকে, ঠিক আছে। এরপরে কি আছে, পেড স্যালারি টু অফিস স্টাফ, স্যালারি মানে খরচ দিচ্ছি অফিস স্টাফকে, সুতরাং বাই স্যালারি অ্যাকাউন্ট বলে আমরা লিখবো 8,000 টাকা খরচের দিকে। তাহলে এবার টোটাল আমাদের এন্ট্রিগুলো সব পোস্টিং করা হলো। এরপর আমরা দেখে নেবো বাঁ দিক না ডান দিক, কোন দিকটা বেশি হয়েছে। দেখো বাঁ দিকে হচ্ছে 50 আর 20 70 আর 4 74 আর 2 76 500, 76,500 টাকা। আর ডান দিকে দেখো 15,000 আর 5,000, 20,000 আর 2,500, 22,500, 22 আর 500, 23,000 আর 14, 37,000, এদিকে 1,500, 37 আর 20, 57,000, আর এখানে হচ্ছে 8,000, 65, ওদিকের থেকে 76,500 থেকে এটা কম। তো সুতরাং আমরা প্রথমে বাঁ দিকটা যোগ করে নেব। সবসময় খেয়াল রাখবে ক্যাশবুক কিন্তু সবসময়ের জন্য বাঁ দিকেই যোগ হবে, তার কারণ হচ্ছে যে ক্যাশ আমি যে টাকা আমার জমা আছে তার থেকে কম আমি খরচ করব, তার থেকে বেশি তো আমি খরচ করতে পারি না। যে টাকা জমা আছে আমরা সেই খরচ করতে পারি ম্যাক্সিমাম, সুতরাং ব্যালেন্স জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে না। কিন্তু কখন এটা, ক্যাশ কালামের ক্ষেত্রে, ক্যাশ অ্যাকাউন্টের ক্যাশ কালামের, ক্যাশবুকের ক্যাশ কালামের ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক সময় আমরা ব্যাঙ্ককে বেশি টাকা খরচ করতে পারি, ব্যাঙ্ক আমাদের একটা সুবিধা দেয়, সেটাকে বলা হয় ব্যাঙ্ক ওভারড্রাফট। অর্থাৎ যাদের অ্যাকাউন্ট থাকে, বিশেষ করে ব্যবসাদারদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে, সেখানে ব্যাংক তাদেরকে, ব্যবসায়ীদেরকে বেশি টাকা, যত টাকা জমা থাকে তার থেকে বেশি টাকা খরচ করার সুবিধা দিয়ে থাকে। তার জন্য ব্যাংক একটা ইন্টারেস্ট রেট নিয়ে থাকে, যেটাকে ব্যাংক চার্জ বা ব্যাংক ইন্টারেস্ট বলা হয়ে থাকে। সেটাকে আমরা কি বলছি, ব্যাংক ওভারড্রাফট। সেক্ষেত্রে নেগেটিভ ব্যালেন্স আসতে পারে, অর্থাৎ ব্যাংকে যত টাকা জমা আছে তার থেকে বেশি টাকা খরচ হতে পারে। কিন্তু ক্যাশবুকের ক্যাশ কালামের ক্ষেত্রে কখনোই বেশি টাকা খরচ হবে না। ওকে, তো এবার তোমরা প্রথমে বাঁ দিকটা যোগ করে পেলাম 76,500 টাকা, ক্লোজ করলাম। ডান দিকে লিখলাম 76,500 টাকা, ক্লোজ করলাম। এবং 76,500 টাকা থেকে টোটাল ব্যালেন্সগুলো বিয়োগ করলাম, আমরা পেলাম কত ব্যালেন্স, 10,000 টাকা। এটা হচ্ছে 30/4/24 ব্যালেন্স সিডি লিখলাম, ব্যালেন্স সিডি লিখে 10,000 টাকা দেখালাম। এটাকেই আবার 1/5 অর্থাৎ পরের মাসে, মে মাসে 1/5/2024 তারিখে ব্যালেন্স বিডি বলে, টু ব্যালেন্স বিডি বলে 10,000 টাকা এখানে দেখালাম। তাহলে আমাদের আজকে ক্যাশবুকের সিঙ্গেল কালামের একটা এক্সাম্পল আমরা থরো দেখলাম, আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, হয়তো ভিডিওটা একটু বড় হলো, কেননা আমি থিওরির পোর্শনটাও একটু আলোচনা করলাম, থিওরিগুলো তোমরা পড়বে, না হলে কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো এই হলো আমাদের ক্যাশবুকের সিঙ্গেল কালাম, ক্যাশবুকের একটা উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পারবে। না বুঝতে পারলে আমি বারবার বলছি যে দরকারে আমাকে প্রয়োজনে ফোন করতে পারো, কোনো সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যদি কিছু শেখো তাহলে আমার ভালো লাগবে, বারবারই বলছি। আমার বাড়তি কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র আমি আমার কর্তব্যটুকু করছি তোমাদের স্বার্থে। বেস্ট অফ লাক। আশা করি তোমরা ভিডিওটা দেখবে, পারলে বারবার দেখো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, যদি কোথাও কোনো কনফিউশন থাকে, আমাকে অবশ্যই ফোন করতে পারো, কমেন্ট করতে পারো। বেস্ট অফ লাক। আশা করি তোমরা পড়াশোনা মন দিয়ে করবে।